শিল্পীর গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। আজকের গল্পের নাম হলো লাল গোলাপ। কুণাল প্রতি রবিবার একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আসে বাড়িতে। টেবিলের ওপর ফুলদানিতে ফুলগুলিকে রেখে সামনের চেয়ারে কিছুক্ষণ বসে থাকে। কি মিষ্টি গন্ধ! কুণালের মন পবিত্র অনুভূতিতে ভরে যায়। কুণাল প্রতি রবিবার কেন লাল গোলাপের গুচ্ছ বাড়িতে নিয়ে আসে? ও কি কিনে নিয়ে আসে? এমন কৌতূহল দমন করতে না পেরে মা সুমনা কুণালকে জিজ্ঞেস করতে বাধ্য হলেন, কুণাল, তুমি কোথা থেকে এত তাজা ফুল কিনে নিয়ে আসো? প্রথমে বলতে চাইনি কুণাল। ওই জায়গা থেকে কুড়িয়ে পাওয়া ফুল বাড়িতে নিয়ে আসা হয়তো ঠিক না। মা জানতে পারলে নিশ্চয়ই খুব বকাবকি করবেন। সুমনা বুঝতে পারলেন কুণাল সত্য গোপন করতে চাইছে। তখন উনি বললেন, কুণাল, তুমি সত্যি কথা বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। মায়ের কাছ থেকে ভরসা পেয়ে কুণাল বলল, আমি এক রবিবার আমার বন্ধুর সঙ্গে ভবানীপুরে সৈনিকদের গোরস্থানে বেড়াতে গিয়েছিলাম। তখন সন্ধে হয়ে গেছে। হঠাৎ দেখি একজন বিদেশি সাহেব এক কবরের সামনে এসে দাঁড়ালো, হাতে একগুচ্ছ লাল গোলাপ। হাঁটু গেড়ে বসিয়ে স্মৃতিফলকে চুমু খেল। তারপর ফুলের গোছা কবরের ওপর রেখে চলে গেল। আমাদের নজর থেকে ক্রমশ দূরে গিয়ে একসময় বাতাসে মিলিয়ে গেল। আমরা কবরের কাছে গিয়ে দেখতে চাইলাম মাটির তলায় কার মৃত শরীর শোয়ানো রয়েছে। না আমার পরিচয় দেখে চমকে উঠলাম। বিশ্ববিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের দ্বিতীয় ছেলে ওয়াল্টার ডিকেন্সের নাম লেখা স্মৃতিফলকে। সেই ফ্রান্স থেকে তিনি এখানে এসেছিলেন। কিন্তু কিন্তু ওই লোকটা কে? কেন তিনি প্রতি রবিবার ঠিক সন্ধ্যের সময় এসে কবরে ফুল দিয়ে চলে যান? ফুলগুলোর দিকে আমাদের নজর গেল। আমরা দ্বিধা না করেই ফুলের গোছা তুলে নিলাম। অর্ধেক আমার বন্ধু নিয়ে গেল, আর বাকি অর্ধেক আমি বাড়িতে নিয়ে চলে এলাম। এরপর থেকে রবিবার এলেই ঠিক সন্ধ্যের সময় ওখানে যাবার জন্য আমাদের মন কেমন যেন ছটফট ছটফট করে। আমরা যাই আর ফুল নিয়ে বাড়িতে চলে আসি। সুমনা পুরো ঘটনাটা শুনলেন। তারপর উনি বললেন, কবরে দেয়া ফুল বাড়িতে নিয়ে আসা একদম উচিত নয় কুণাল। যার উদ্দেশ্যে দেয়া সে যদি না পায়, তোমাদের উপর তার রাগ হবে, তোমাদের কিন্তু ক্ষতিও করতে পারে। কি বলছো মা? ও তো সে কবে মারা গেছে। মাটির তলায় শুয়ে ও আর কি আমাদের দেখতে পায়? ও আমাদের কিচ্ছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। তুমি বেকার বেকার শুধু চিন্তা করছো। কুণাল, দেখতে পায়, কিন্তু তোমরা জানতে পারো না। ওখানে আর কোনো দিনও যাবে না, আমি কিন্তু বলে দিলাম। আমার দোহাই তোমায়, তুমি আর ওখানে কোনো দিনও যাবে না। কুণাল ওখানে না যাবার কথাই ভেবেছে। যদি সত্যি সত্যি মাটির তলা থেকে বেরিয়ে সামনে এসে দাঁড়ায়, বিকৃত চেহারার দেখে স্থির থাকতে পারবে না। ও যদি জোর করে মাটির তলায় নিয়ে যেতে চায়, বাধা দিতেও পারবে না। মৃত মানুষের শক্তি নিশ্চয়ই জীবিত মানুষের থেকে অনেক বেশি হয়। রবিবার সন্ধে হতেই কুণাল অস্থির হয়ে উঠেছে। কিছুতেই ঘরে থাকতে পারছে না। সুমনা কুণালের অস্থিরতা টের পেতেই বললেন, কুণাল, তুমি আজ কিছুতেই বাড়ির বাইরে যাবে না, এবং আমি তোমাকে কোনোভাবেই বাড়ির বাইরে যেতে দেব না। মা, মা আমাকে একবার ওখানে যেতে দাও। মা, মা আমাকে তুমি দয়া করে একবার যেতে দাও। আমি যাবো আর চলে আসবো। আমি কিন্তু ফুল বাড়িতে নিয়ে আসবো না, কিন্তু তুমি দয়া করে একবার যেতে দাও। মা, মা যেতে দাও আমায়। সুমনা চাইছেন কুণালকে যেভাবেই হোক ঘরে আটকে রেখে নির্দিষ্ট সময়ে পার করে দিতে, তাহলেই ওর অস্থিরতা আর থাকবে না। কিন্তু কুণাল যেন ক্রমশ বিপর্যয় হয়ে উঠছে। কোনো নিষেধ মানতে আরও রাজি নয়।
সুমনা ওকে আটকাতে ঘর থেকে বেরিয়েই দরজার ছিটকিনিটি জোরে আটকে দিলেন। কুণাল দরজা খুলে দেওয়ার জন্য মাকে বারবার অনুরোধ জানালো। ব্যর্থ হয়ে দরজা ভাঙার জন্য মরিয়া হয়ে উঠল। এক সময় সব শব্দ থেমে গেল। উদ্বিগ্ন হয়ে সুমনা দরজা খুলে দেখতে পেলেন কুণাল মাটিতে পড়ে আছে। কুণালের কোনো জ্ঞান নেই। সুমনা চোখে মুখে জল ছিটিয়ে কুণালের জ্ঞান ফেরালেন। কুণাল তাড়াতাড়ি উঠে বসে বলল, মা, মা, আমার গায়ে জল ছিটিয়েছ কেন? আমার কি হয়েছিল? কুণাল, তোমার কিচ্ছু হয়নি। তুমি বোধহয় হঠাৎ পা পিছলে মেঝের ওপর পড়ে গিয়েছিলেন কুণাল, তাই জল ছিটিয়েছি তোমার চোখে মুখে। কোথাও চোট লাগেনি তো বাবু? কুণাল কেমন যেন ফ্যাল করে তাকিয়ে রইল, কিছুই মনে করতে পারছে না। সুমনা বললেন, তুমি ভিজে প্যান্ট আর জামাটা এক্ষুনি পাল্টে শুয়ে একটু বিশ্রাম নাও। আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসছি। কুণাল শুয়ে আছে। কিছুক্ষণ আগে কি ঘটেছিল কিছুতেই মনে করতে পারছে না। সুমনা ঘরে এলেন, হাতে দুধের গ্লাস। কুণাল বলল, মা, আমি দুধ খাবো না। তুমি আগে আমাকে বলো আমার কি হয়েছিল তখন। না কুণাল, তোমার কিচ্ছু হয়নি। ঘর থেকে বেরোতে গিয়ে তুমি পড়ে গিয়েছিলে। যে কেউ পড়ে যেতে পারে, তা নিয়ে তুমি এত ভাবছো কেন? হঠাৎ টেলিফোন বাজছে। সুমনা রিসিভার তুলে হ্যালো বলতেই ও প্রান্ত থেকে ভেসে এলো অপরিচিত এক মানুষের উদ্বিগ্ন কণ্ঠস্বর। কুণাল আছে? কুণাল? হ্যাঁ, ও শুয়ে আছে। ওর শরীরটা ভালো নেই তো। বলছি, আমার ছেলে সিদ্ধার্থ ওর বন্ধু প্রতি রবিবার ও আর কুণালের সঙ্গে যেন কোথায় যায়। বাড়িতে ফেরে এক গোছা লাল গোলাপ নিয়ে। আজও গেছে, কিন্তু এখনো বাড়িতে ফেরেনি। সুমনা ওরা দুজনে কোথায় যায় জানিয়ে বললেন, আপনি এক্ষুনি ওখানে চলে যান দাদা। খবর পেলে আমাকে কিন্তু জানাবেন। সুমনা বুঝতে পারছেন কুণালকে আজ ওখানে যেতে না দিয়ে কত সঠিক কাজ করেছেন। কুণাল জিজ্ঞেস করল, কার ফোন এসেছিল? আরে কিছু না, তোমার বাবার ফোন এসেছিল। আজ রাতে বাড়িতে ফিরতে পারবেন না উনি। নাইট ডিউটির লোকটা আসেনি। তোমার বাবাকে নাইট ডিউটি করতে হবে। কাল সকালে একদম ফিরবেন। পুরোটাই বানিয়ে বললেন আসল সত্য চাপা দিতে। সিদ্ধার্থ বাড়িতে ফেরেনি শুনলেই আবার যদি কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া হতো, তখন ওকে সামাল দেওয়াই মুশকিল হয়ে পড়ত। সুমনা নাইট ডিউটির কথা আগে থেকেই জানতেন, তাই কুণালের কৌতূহল দমন করতে মিথ্যার আশ্রয় নিতে কোনো অসুবিধা হয়নি। সুমনা বললেন, তুমি আজ 10টার আগেই খেয়ে নাও। তোমার শরীরটা তো ঠিক নেই, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ভালো। কাল ভোরে উঠে লেখাপড়া করো। সকালে কুণালের সঙ্গে দেখা করতে এলো সিদ্ধার্থের দাদা রমেন। রাত জাগার ছোপ চোখে মুখে। উৎকণ্ঠিত হয়ে সুমনা বললেন, সিদ্ধার্থের কোনো খোঁজ পাননি? কাকিমা, ওকে কোথাও খুঁজে পাইনি। যে গোরস্থানের কথা আপনি বলেছিলেন সেখানেও আমরা গিয়েছিলাম, কিন্তু সেই কবরের ওপর লাল গোলাপের গোছা ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি। একমাত্র কুণালই বলতে পারে সিদ্ধার্থের পক্ষে আর কোথায় যাওয়া সম্ভব। কুণালকে এই মুহূর্তে সিদ্ধার্থের নিখোঁজ হওয়ার সংবাদ জানাতে চান না সুমনা। সিদ্ধার্থ যদি অন্য কোথাও গিয়ে থাকে, তা কি কুণালের পক্ষে জানা সম্ভব? সেসব ভেবেচিন্তে সুমনা বললেন, কাল সন্ধেবেলায় ওকে আমি ঘরে আটকে রেখেছিলাম যাতে ও গোরস্থানে যেতে না পারে, কিন্তু ও যাওয়ার জন্য উন্মাদ হয়ে উঠেছিল। ওখানে কিসের আকর্ষণে ও যায় আমি এখনো সত্যি বুঝতে পারছি না। সিদ্ধার্থও বোধহয় তেমনই কোনো আকর্ষণে ওখানে গিয়েছিল। কেউ হয়তো ওকে একা পেয়ে ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। তো কাকিমা, কে ওকে নিয়ে যেতে পারে? ওকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটাই বা কি? সে আমি কি করে বলবো? আমি তো বলতে পারছি না সেটা।
আমার মনে হয় ওখানেই ওকে পাওয়া যাবে। রাতের অন্ধকারে আপনারা হয়তো ঠিকমতো খুঁজতে পারেননি। আপনারা আরও একবার ওখানে যান। সুমনার কথাগুলো প্রলাপের মতো মনে হচ্ছিল রমেনের, আর কুণালের সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রচেষ্টাকে অত্যন্ত সন্দেহজনক বলে মোর মনে হলো। রমেন কুণালের বাড়ি থেকে ফেরার পথে সুমনার মতামত নিয়ে ভাবছিল। ওখানে দিনের আলোতে আর একবার যাওয়ার পরামর্শকে পুরোপুরি উপেক্ষা করতেও পারছেন না রমেন। যদি সিদ্ধার্থকে খুঁজে পাওয়া যায়, এই ক্ষীণ আশা নিয়ে চলে গেল সেই গোরস্থানে। কবরের উপর ঘুমিয়ে আছে সিদ্ধার্থ। ওর বুকের উপর রয়েছে এক গুচ্ছ লাল গোলাপ। কাল রমেন এখানেই এসেছিল, তখন তো সিদ্ধার্থকে দেখতে পাইনি। সারা রাত কোথায় ছিল? বাড়িতে না ফিরে কেন এখানে শুয়ে ঘুমিয়ে আছে সিদ্ধার্থ? রমেন ওকে ডাকলো কয়েকবার, কিন্তু সিদ্ধার্থের ঘুম ভাঙছে না দেখে রমেন উদ্বিগ্ন হয়ে হাত ধরে ওকে জাগাতে গিয়ে থমকে গেল। হাত বরফের মতো ঠান্ডা। তবে কি সিদ্ধার্থ আর বেঁচে নেই? রমেন কিছুতেই ওর ঘুম ভাঙাতে না পেরে কেঁদে উঠল। সেই কান্নার শব্দে নিস্তব্ধ গোরস্থানও মৃত্যু যন্ত্রণায় খোঙাতে শুরু করল। রমেন দেখতে পেল একজন মানুষ দূর থেকে ক্রমশ কাছে এগিয়ে আসছে। কে উনি? উনি কে? এই অচেনা মানুষটাই কি সিদ্ধার্থকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন? রমেনের সামনে এসে দাঁড়িয়ে বললেন, আমাকে আপনি হয়তো খুব একটা চিনতে পারবেন না। এই কবরের নিচে ঘুমিয়ে আছে আমার ছেলে। এই দূর দেশে ও বড় একা। আমাকে এখানে আসতে হয় ওকে সঙ্গ দিতে। আমি আসি, ওর জন্য রেখে যাই এক উচ্চ লাল গোলাপ। ওই ফুলের গন্ধ থেকে জানিয়ে দেয় আমি ওর পাশে রয়েছি। কিন্তু আমার ভাইকে আপনি হত্যা করেছেন কেন? আমি কেন হত্যা করব? আমার ছেলের কবরের সামনে বসে কে কাঁদছে তাই দেখতে আমি ছুটে এসেছি। আজ আমার আসার কথা নয়। আমি আসি এভরি সানডে ঠিক সন্ধ্যের সময়। আপনি কি তাহলে জানেন কে ওকে হত্যা করেছে? নো নো, আই ডোন্ট নো। কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে, ও কেন এখানে এসেছিল? কেন এসেছিল তার উত্তর জানা নেই রমেনের। যে উত্তর দিতে পারত সেই তো ঘুমিয়ে পড়েছে চিরকালের জন্য। আগন্তুক বললেন, আমি আপনার আনসার শোনার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আমি আমার ছেলের কাছ থেকে পরে জেনে নেব কি হয়েছিল। আপনি জানলেও আমি কিভাবে জানবো? রমেনের প্রশ্নের প্রত্যুত্তর না দিয়েই ওই ভদ্রলোক চলে গেলেন। রমেন অসহায় অবস্থায় ওকে চলে যেতে দেখল। বাধা দেবার ক্ষমতাও আর ছিল না। সিদ্ধার্থের শরীরটা যেন একটু নড়ল। তবে কি ও ঘুম থেকে উঠে পড়বে এক্ষুনি? মৃত শরীরে প্রাণের সঞ্চার করবে? রমেন ফিরিয়ে নিয়ে যেতে পারবে সিদ্ধার্থকে, তার একমাত্র ভাইকে? এই আশা ক্রমশ প্রবল হয়ে উঠছে। সিদ্ধার্থ উঠে বসল। রমেন বলল, তোকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। সিদ্ধার্থ, চল আমার সাথে। সিদ্ধার্থ অবাক হয়ে রমেনের মুখের দিকে তাকিয়ে বলল, হু আর ইউ? আমি আপনাকে চিনি না। হেই সিদ্ধার্থ, কি বলছিস তুই? তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি তো তোর একমাত্র দাদা। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ। নো নো, আপনি আমার দাদা নন। আমার দাদা সে কবে মারা গেছে। আমি এদেশে এসেছিলাম ব্রিটিশ আর্মিতে চাকরি নিয়ে। বাবা এসেছিলেন। আমি তার কণ্ঠস্বর শুনতে পেয়ে কবর থেকে উঠে এসেছি। উনি রবিবারে আসেন। আজ হঠাৎ চলে এলেন কেন আমি বুঝতে পারছি না। রমেন সিদ্ধার্থের কথা শুনে কেমন যেন নির্বাক হয়ে গেল। সেই ছোটবেলা থেকে যাকে দেখেছে তাকেই এখন চিনতে পারছে না।
সিদ্ধার্থ বলল, আপনি এখন চলে যান। আই নিড টু স্লিপ নাও। তুই বাড়িতে ফিরে ঘুমাবি। বাবা মা তোর জন্য অপেক্ষা করছে। সিদ্ধার্থ, তুই চল আমার সাথে। ও, বাবা তো এই দেশে থাকেন না, তিনি এসে চলে গেছেন, আবার আসবেন নেক্সট সানডে। সিদ্ধার্থ আবার চিত হয়ে শুয়ে পড়ল। এভাবে পাথরের ওপর পড়লে মাথায় আঘাত লাগে না? মুহূর্তে ওর চোখে ঘুম এসে গেল। এমন অস্বাভাবিক ঘটনা নিজের চোখে দেখে রমেনের মনে এক জিজ্ঞাসা জেগে উঠল, সত্যি কি এমন ঘটনা ঘটা সম্ভব? সিদ্ধার্থের ব্যবহার নিয়েও রমেন বেশ উদ্বিগ্ন। ওর শরীরে কি আর কারো আত্মা ভর করেছে? মাটির তলায় যে শুয়ে আছে তার পরিচয় নিয়ে কি সিদ্ধার্থ এখন অন্য পৃথিবীতে বাস করছে? কেন এভাবে সিদ্ধার্থের এই পৃথিবীর জীবন শেষ হয়ে গেল? রমেনকে খুঁজতে এসে হাজির হলেন রমেনের বাবা বিভূতিবাবু, সঙ্গে কুণালের বাবা ও কুণাল। লাল গোলাপগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে চারিদিকে। মাঝখানে শুয়ে আছে সিদ্ধার্থ। কুণাল ছেঁড়া ফুলগুলো কুড়োতে চেয়েছিল, কিন্তু বাধা দিল রমেন। বিভূতিবাবু অশ্রু জল চোখে রমেনকে বললেন, ও কেন ঘুমিয়ে আছে? ও কি আর জাগবে না রমেন? বিভূতিবাবু কাঁদতে কাঁদতে বসে সিদ্ধার্থের বুকের উপর মাথা রাখতে গিয়েছিলেন। তখনই সিদ্ধার্থ চোখ মেলে বললেন, ও মাই গুডনেস, আপনারা কেন এসেছেন আমার কাছে? And why are you all disturbing me? এক্ষুনি চলে যান এখান থেকে। I'm not সিদ্ধার্থ। ওই মাটির তলায় শুয়ে আছে। ও শরীর ছাড়া আমার পক্ষে মাটির তলা থেকে উপরে আসা পসিবল ছিল না। মাটির নিচে অন্ধকারে থাকতে থাকতে I was tired. বিভূতিবাবু মিনতি জানিয়ে বললেন, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। তুমি দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দাও। নো নো নো, নাও ইটস নট অ্যাবসলিউটলি পসিবল। একবার যে মাটিতে মিশে যায় তাকে আর ফেরানো যায় না। রমেন চিৎকার করে উঠল, তুমি খুনি! তুমি আমার ভাইকে হত্যা করেছো! তুমি খুনি! তুমি আমার একমাত্র ভাইকে কেড়ে নিয়েছো আমাদের থেকে। হেই প্লিজ ডোন্ট শাউট! চিৎকার করে কোনো লাভ নেই। আমার বাবার দেয়া ফুল ও কেন চুরি করতে এসেছিল? এভরি সানডে বাবা এসে ফুল দিয়ে যান, and I don't get it. কারা চুরি করছে জানতে পারলাম। গতকাল সিদ্ধার্থ এসেছিল ফুল চুরি করতে, আমি ধরে ফেললাম আর এই কঠিন শাস্তি দিলাম। ওর সঙ্গে যে আসে সে কাল আসেনি, তাই বেঁচে গেছে। যদি আসতো I would have killed him. শিউরে উঠল কুণাল। বাবাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। বাবা বললেন, আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না, চল পালিয়ে যাই। বিভূতিবাবু বললেন, আমার বুকের একদিক ফাঁকা করে দিয়ে গেছে সিদ্ধার্থ। আপনার যেন সেই অবস্থা না হয় দাদা। আপনি তাড়াতাড়ি চলে যান কুণালকে নিয়ে। দমকা বাতাসে ছেঁড়া ফুলের পাপড়িগুলো উড়তে উড়তে কবরের চারদিক ঢেকে দিল। এক জটিল কুয়াশার মতো গাঢ় আস্তরণ দাঁড়িয়ে থাকা দুজনের দৃষ্টি ঝাপসা করে দিল। ওরা আর কিছুই দেখতে পাচ্ছেন না। আবার স্বাভাবিক হয়ে এলো চারিদিক। কবরের ওপর থেকে শায়িত সিদ্ধার্থের শরীর অদৃশ্য হয়ে কখন কেউ যেন দেখতে পায়নি। কোথা থেকে এক অচেনা পাখি উড়ে এসে বসল। পাখির দু চোখে যেন কালো মেঘ জমে গেছে। সে ডাকলো, কেমন করুণ ডাক, জীবনে কখনো শোনেননি বিভূতিবাবু। বন্ধুরা, আশা করছি আপনাদের আজকের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।